যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ ঢাকায় শাহজালাল বিমানবন্দরে শোকের আবহ। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই। জয়ের ব্যাপারে আশাবাদী দুই দল। রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার লড়াই। 3 মাসে অর্ধশতাধিক খুন ও হত্যা চেষ্টা। নেপথ্যে জিসান, ইমন, পিচি হেলাল সহ 10 শীর্ষ সন্ত্রাসী। টানা বৃষ্টি উজানের ঢলে তলিয়ে আছে হাওরের ফসল। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টরের পাকা ধান। ফসল তুলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। এবং টানা 8 মাস পর ঘুরে দাঁড়াচ্ছে তৈরি পোশাক খাত। এপ্রিলে রেকর্ড প্রবৃদ্ধি। কার্যকর হতে শুরু করেছে আটকে থাকা ক্রয়াদেশ। জ্বালানি সংকট দূর করার তাগিদ ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ঢাকায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। বিমানবন্দরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। পরিবারের পাশাপাশি মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফেরার কথা ছিল স্বপ্ন পূরণ করে, ফিরলেন কফিনবন্দি হয়ে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছে সোমবার সকাল 8:45টার দিকে। সন্তানের মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। অভিযুক্ত হত্যাকারীর অস্বাভাবিকতার বিষয়ে আগেই পরিবারকে জানিয়েছিলেন লিমন, কিন্তু তার হাতে এমন পরিণতির কথা ভাবেননি কেউ। ওর মার সাথে শেয়ার করছিল যে ওই ছেলেটা যে নিয়ে নর্মালের মতো ঘরের মধ্যে থাকে সব সময়, একটু কেমন কেমন। তো আমেরিকান ছেলে, অন্যান্য দেশের পোলাপান বিদেশে লেখাপড়া করতে যায়, তাদের যেন এভাবে আর কখনো এই ধরনের কোনো ঘটনা না ঘটে। লিমনের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, লিমনের পরিবারের পাশে থাকবে সরকার। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনাদের পাশে আছে এবং আমাদের যা যা সহযোগিতা করার দরকার আমরা অবশ্যই করব। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। স্বজনেরা জানিয়েছেন, লিমনের মরদেহ দাফনের জন্য নেওয়া হবে গ্রামের বাড়ি জামালপুরে মাদারগঞ্জে নিয়ে যাওয়া হবে। জানাজা শেষ করে আমরা ঢাকায় ফিরব। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমাদের স্বপ্নটা মোটামুটি শেষ হয়ে গেছে আর কি। বাংলাদেশ সরকার তথা আমেরিকান সরকারের কাছে আমরা এটা ন্যায় বিচারের দাবি করব। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী লিমন 26 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। 24 এপ্রিল পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, লিমনের মরদেহটি কিছুক্ষণ আগেই হস্তান্তর করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনারা জানেন যে ঠিক 8:47 মূলত লিমনের মরদেহ বহনকারী বিমান অবতরণ করে। তার পরিবারের সদস্যরা এখানে এসেছিলেন সকালেই। আমরা তাদের আর্তনাদ দেখেছি, তাদের দু চোখে হতাশার ছাপ দেখেছি। যে স্বপ্ন নিয়ে লিমন এই যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়েছিলেন, সেই স্বপ্ন অধুরাই থেকে গেছে। নিথর দেহ অংশ বিশেষ এই দেশে এসছে। তার অপেক্ষা আমরা দেখেছি পরিবার পরিজনের যেই কান্না, সেটি আমরা দেখেছি। এবং মরদেহ হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া আমরা দেখেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এবং পরিবারের সদস্য থেকে আমাদেরকে জানিয়েছেন যে মূলত লিমনের মরদেহটি সরাসরি নিয়ে যাওয়া হবে জামালপুরে। সেখানে তার গ্রামের বাড়িতে জানাজা হবে এবং আনুষঙ্গিক কাজ শেষে তাকে সেখানে দাফন করা হবে। আপনারা জানেন যে 16 মে মূলত যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তিনি তার যে বাসাটিতে আসলে লিমন থাকতেন, সে বাসায়
আর সে বাসায় তার সাথে মূলত রুম শেয়ার করতেন যুক্তরাষ্ট্রের স্থানীয় বাসিন্দা। তিনি মানসিক বেকারগ্রস্ত ছিলেন, যে বিষয়টি লিমনের বাবা তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে যেদিনই লিমন নিখোঁজ হন তার একদিন আগে মূলত লিমনের মায়ের সাথে কথোপকথনে লিমন জানিয়েছিলেন যে তিনি যে বাসায় থাকেন সেই বাসায় তার রুমমেট যিনি আছেন তিনি সাইকো ধরনের লোক, তিনি নিজেকে প্রভু দাবি করেন, জাগতিক সকল বিষয়ে তিনি সবসময় পাগলাটে মনোভাব ছিল। এই ধরনের মেসেজ লিমন দিয়েছিলেন তার মাকে। তবে এ ধরনের যে দুর্ঘটনা, মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বা এরকম আশঙ্কা কিন্তু পরিবারের সদস্যদের আসলে জানানো হয়নি। লিমনের মামা বলছিলেন যে লিমন অত্যন্ত মেধাবী ছিলেন এবং তাকে নিয়ে পরিবারের স্বপ্ন ছিল, তাকে ঘিরে পরিবারের অনেক পরিকল্পনা ছিল। অনেক কাঠ ঘর পুড়িয়ে মূলত লিমনকে পিএইচডি করাতে তার পরিবারের পক্ষ থেকে পাঠানো হয়েছে, কিন্তু এক নিমেষেই তা শেষ হয়ে গেছে। আজকে আমরা দেখেছি অপেক্ষমান পরিবার লিমনের যেই মরদেহ কফিন, সেই কফিনে তার মায়ের হাত বুলানো এক হৃদয় ভাঙা পরম স্পর্শে শেষ বিদায় দিচ্ছেন ছেলেকে। আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে তার পরিবারের যেই সকল ধরনের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ধরনের সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করেন এবং সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন। এছাড়া আপনারা জানেন যে ঘটনা আরেকজন নিহত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বৃষ্টি, তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তো লিমনকে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিমধ্যে তার অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের হত্যার শিকার শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ পৌঁছেছে ঢাকায়। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যার প্রভাব পড়েছে বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুকদের উপর। সন্তানের নিরাপত্তা ভাবনায় দ্বিধাদ্বন্দ্বে অনেক অভিভাবকও। লিমন বৃষ্টির মতো ঠিক কতজন এমন হত্যার শিকার হয়েছেন তার হিসেব নেই সরকারের কাছে। এ অবস্থায় বিদেশে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তায় মনিটরিং সিস্টেম চালুর তাগিদ শিক্ষাবিদদের। স্বপ্নের আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগের অপেক্ষায় থাকে হাজারো বাংলাদেশি। ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জের তথ্য বলছে 2024 সালেই পাড়ি জমায় অন্তত 17,000 শিক্ষার্থী, যা পরের 2 বছরে বেড়েছে আরও বেশি। এক দশকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী যাওয়ার সংখ্যা বেড়েছে 250 গুণ। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বছরে 52,000 শিক্ষার্থী যান উচ্চশিক্ষার জন্য। বিদেশে উন্নত জীবনের নিশ্চয়তার আশায় দেশের ভেতরে গ্র্যাজুয়েট লেভেল থেকে তারা তিলে তিলে করে নিজেদের গড়ে তোলেন। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরকম একটা মুহূর্তে আমরা বাবা মারাও তো অবশ্যই খুবই চিন্তিত থাকে। আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য যদি ঝুঁকি নিয়ে যেতেও চাই, কিন্তু তখন দেখা যায় কি বাবা মারা আমাদেরকে ডিসকারেজ করে। বিদেশে গিয়ে প্রথম 6 মাস শিক্ষার্থীদের ওই দেশের সমাজ ও সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো জরুরি বলে মনে করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। উচ্চশিক্ষা নেওয়ার জন্য পরবর্তীতে যাব, আমাদের তো অবশ্যই আমরা ভীত সন্ত্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এখানে সম্পূর্ণ নতুন, এটা আমাদের গভর্নমেন্ট প্লাস ওই দেশের গভর্নমেন্ট দুজনেরই একটা কম্বাইন্ড একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার সিকিউরিটিটা এনশিওর করা। তবে উচ্চশিক্ষা ও নিজেকে বিদেশে তুলে ধরতে যারা স্বপ্ন দেখেছিলেন, এখন দেশের বাইরে যেতে পারলে সরকারের কাছে তারা চান জীবনের নিশ্চয়তা। সরকার যদি নিশ্চয়তাটা দিতে পারে তো স্টুডেন্টরাও একটা যে প্যারেন্টস গার্ডিয়ানরা একটা ভরসা পায়। ইউএস এর মতো একটা দেশে এইখানে যদি তারা যদি সোশ্যাল সিকিউরিটি জিনিসটা যদি এনশিওর করতে না পারে তাহলে আমরা কোথায় যাব? এজেন্সি অ্যান্ড সরকার যদি পদক্ষেপ নেয় তাও কাজ হবে না যদি আমরা কেয়ারফুল না থাকি। আর সরকারের তো অবশ্যই আমি মনে করি আরও জোরদার করা উচিত। যুক্তরাষ্ট্রের বৃষ্টি লিমনের ঘটনায় নয়, গত কয়েক বছরে কানাডা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় গিয়ে প্রাণ হারিয়েছেন একাধিক বাংলাদেশি শিক্ষার্থী। সংখ্যাটা হয়তো খুব বড় নয়, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি ভাঙা পরিবার, একটি থেমে যাওয়া স্বপ্ন।
এই ঘটনাগুলোর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় হিসাব নেই। বিদেশে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে একটি শক্তিশালী মনিটরিং সিস্টেম দরকার। রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র নীতিতে এবং একটা নীতিমালা তৈরি করা, যে রাষ্ট্রে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে যে সমস্ত রাষ্ট্রে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করতে যায় তাদের নিরাপত্তার বিষয়টি যেন রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হয়। কালচারাল সিমিলারিটিসটাকে বিবেচনা করে আমি মনে করি যে এই সমস্ত আবাসন বেছে নেওয়াটা খুব জরুরি, এবং এই ক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে নীতিমালা নির্ধারণ করা হয় যে একটা রাষ্ট্রে যখন কোনো স্কলারশিপ নিয়ে আমাদের শিক্ষার্থীরা যাবে তখন ওই রাষ্ট্রের পক্ষ থেকে ওই বিশ্ববিদ্যালয়ে তাদের আবাসনের বিষয়টি সুনিশ্চিত করবে। স্বপ্ন থামানো যাবে না, কিন্তু সেই স্বপ্নের পথ হতে হবে নিরাপদ। কারণ প্রতিটি শিক্ষার্থী শুধু একজন নাগরিক নয়, সে একটি পরিবারের আশা, একটি দেশের ভবিষ্যৎ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় সোমবার সকাল 8টায় ভোট গণনা শুরু হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এগিয়ে আছে বিজেপি, তবে জয়ের ব্যাপারে আশাবাদী মমতার দল তৃণমূল। গত 23 ও 29 এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার 294টি আসনে ভোট হয়, তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে কমিশন। পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ফল ঘোষণা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, তৃণমূল আর বিজেপি এই দুটো রাজনৈতিক দলের মধ্যে রক্তচাপ বাড়ছে। খেলা হচ্ছে 69-75-এ। কেন বলছি? বিজেপি এবং তৃণমূলের যা এখনো পর্যন্ত প্রাথমিক ফলাফলের ট্রেন্ড, 293 আসনের মধ্যে 146 আসনের ইঙ্গিত, প্রাথমিক ফলাফলের ইঙ্গিত যেখানে সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 69-এর মধ্যে ঘোরাফেরা করছে এবং 75টি আসনে এগিয়ে থাকার ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে বিজেপির। সুতরাং এই দুটো রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে কিন্তু এখন রক্তচাপ ক্রমশই বাড়ছে, কারণ ইতিমধ্যেই প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টা হতে চলল। ফলাফলের ট্রেন্ডে কিন্তু দুটো রাজনৈতিক দল কিন্তু হাড্ডাহাড্ডি ঘাড়ে নিঃশ্বাস ফেলে এগোচ্ছে। এটা জানিয়ে রাখি যে আপনারা হয়তো জানেন, সকালবেলা থেকেই আমি দর্শকদের বলছি যে প্রথম আধা ঘন্টা ব্যালট বাক্সে ব্যালট পেপার যে ভোট হয়েছে সেই ভোটের গণনা হয়েছে এবং তারপর ইভিএম এর গণনা চলছে, এবং ইভিএম গণনা যে প্রাথমিকভাবে ট্রেন্ড তাতে কিন্তু এখনো পর্যন্ত এই দুটো রাজনৈতিক দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে। আর যেটি আমি এর আগে বলেছি যে এবার পাশাপাশি দুই কংগ্রেস নেতা দুটো সিট, অধীর রঞ্জন চৌধুরী এবং মৌসুম বেনজির নোর, এই দুইজনও কিন্তু এগিয়ে রয়েছে। আরো একটি বড় খবর, যেটি রাজ্য রাজনীতির চর্চিত যে চরিত্র, অন্যতম চরিত্র শুভেন্দু অধিকারী শুধু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে তা নয়, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন নন্দীগ্রামেও। নন্দীগ্রাম তার নিজের আসন। গত 2021 সালে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছিলেন। সেখানে নন্দীগ্রাম এখনো পর্যন্ত যা ফলাফলের ট্রেন্ড, স্থানীয় গণমাধ্যম এবং নির্বাচন কমিশনের বরাদ দিয়ে বলছে এখনো পর্যন্ত কিন্তু তিনি প্রায় 3,000-3,500 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। যদিও এটি প্রাথমিক ফার্স্ট রাউন্ডের, এখনো অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে। এই ফলাফল হয়তো পরবর্তীতে এই ট্রেন্ডে এগুলো হয়তো এই ফলাফল চূড়ান্ত দিকে যেতে পারে, কিংবা এরপর উলট পুরানো হতে পারে। সেই সম্ভাবনা কিন্তু জানতে হলে অবশ্যই আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো সব মিলিয়ে রাজ্যের 77টি কাউন্টিং সেন্টারে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্য দিয়ে গণনা কার্যক্রম এগিয়ে চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কিন্তু রক্তচাপ ক্রমশই বাড়ছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রথম যে 1.5 ঘন্টার ফলাফলের ট্রেন্ড, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। সময় সংবাদে আরও থাকছে। রাবনা ফ্লাইওভার থেকে নামার পথে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষ। টাঙ্গাইলে দুর্ঘটনায় 2 জনের প্রাণহানি, গুরুতর আহত 2 জন চিকিৎসাধীন। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ অর্থ, কৃষি, খাদ্যসহ প্রায় 16টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠক করবেন জেলা প্রশাসকরা। বিস্তারিত জানাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস, যাচ্ছি তার কাছে। প্রসূন,
দেখুন, প্রতি বছরের মতো এবারও কিন্তু 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে। মূলত গতকাল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করার পরপরই কিন্তু এই সম্মেলনের যে কার্য অধিবেশনগুলো সেই অধিবেশনগুলো শুরু হয়ে গেছে। মূলত আমি যদি একটু বলতে চাই যে এই সম্মেলনে যতগুলো মন্ত্রণালয় আছে, যতগুলো দপ্তর আছে, এই সব মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গ্রামের মানুষের এবং সারা দেশের নাগরিকদের যে প্রত্যাশা থাকে এবং তাদের যে চাওয়া পাওয়াগুলো থাকে, তারই ভিত্তিতে জেলা প্রশাসকরা তারা কিন্তু বিভিন্ন প্রস্তাব দেয়। সেই প্রস্তাবনার আলোকেই এই মূলত বিভিন্ন কার্য অধিবেশনে আলোচনা হয়। এর পাশাপাশি সরকারের যে নির্বাচনী ইশতেহার থাকে, সেই ইশতেহার বাস্তবায়নের জন্য মূলত বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন নীতি নির্ধারকরা, মন্ত্রীরা এবং সচিবরা। গতকাল যে শুরু হয়েছে, শুরু হওয়ার পরেই মূলত বেশ কয়েকটি অধিবেশন হয়েছে। আজ আমরা যেটি লক্ষ্য করেছি, কার্যতালিকায় যেটি দেখেছি, সকাল থেকে সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে এই অধিবেশনটি শুরু হয়েছে এবং এর পরপরেই সারাদিনে অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় সহ প্রায় 16টি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবগণের সঙ্গে এই যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবনার উপরে আলোচনা হবে এবং আলোচনার পরপরেই কিন্তু এই মন্ত্রীরা এবং সচিবরা কিন্তু সাংবাদিকদের ব্রিফ করে জানাবেন যে জেলা প্রশাসকদের সঙ্গে কী ধরনের আলোচনা হলো এবং কী ধরনের নির্দেশনা দেওয়া হলো। এই সব নির্দেশনার আলোকেই মূলত জেলা প্রশাসকরা ফিরে গিয়ে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করবেন। মূলত এটি জেলা প্রশাসক সম্মেলনের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। আর আজকেই এই 16টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার শেষে সন্ধ্যা 7টার সময় জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গেও দেখা করবেন জেলা প্রশাসকরা। মূলত এই ছিল এখনও পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলনের সবশেষ তথ্য। আমরা যখন আলোচনা এবং সিদ্ধান্তগুলো জানবো সেগুলো জানিয়ে দিতে পারবো। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ডিসি সম্মেলনের সর্বশেষ জানাচ্ছিলেন প্রসূনা। শেষে দেখছেন সময় সংবাদ। টানা বৃষ্টিপাত উজানের ঢলে সুনামগঞ্জের 137টি হাওরের 20,000 হেক্টর জমির পাকা ধান তলিয়ে ক্ষতিগ্রস্ত 1 লাখ কৃষক। দেখার হাওর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরে। দেখার হাওরের চিত্রটা যদি দেখি, আপনি এখন ধান কাটতেছে। আমি শুরুতেই বলে রাখি যে এখন ধান 2 জায়গায় সংরক্ষিত করা আছে, একটা হলো মারাখোলা এবং আরেকটা হলো হাওরে। মানুষ এখন সুনামগঞ্জ এই গত 1.5 মাস অর্থাৎ 15ই মার্চ থেকে আজকে পর্যন্ত সুনামগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং হাওর এখন দুর্ভোগের ভাণ্ডার হিসেবে পরিণত হয়েছে। যেখানে যে হাওর ছিল সোনালী ধানের ভাণ্ডার, সেই হাওর হয়ে গেছে এখন দুর্ভোগের ভাণ্ডার। যেমন বিপদ, যত ধরনের দুর্যোগ আছে এখন এই 1.5 মাস যাবৎ এখানে হাওরেই বাড়িঘর তৈরি করে বসে আছে। যদি বলি 15ই মার্চ থেকে যদি বলি, শিলাবৃষ্টি শুরু হয়েছে, তারপর শিলাবৃষ্টি টানা কয়েকদিন হয়েছে, তারপর শুরু হয়েছে জলাবদ্ধতা, তারপর শুরু হয়েছে বাঁধ ভাঙা, তারপরে বজ্রপাত। অর্থাৎ যত ধরনের দুর্যোগ আছে সেই দুর্যোগের ভাণ্ডার এখন হাওর, এবং হাওরের মানুষ এই দুর্যোগের ভাণ্ডার মোকাবেলা করতে অনেক হিমশিম খাচ্ছেন। আপনারা যদি দেখে থাকবেন যে মারাখোলাগুলিতে প্রচুর পরিমাণ ধান রয়েছে, ভিজা ধান, যেগুলি শুকোতে না পারলে নষ্ট হয়ে যাবে, গেরা হয়ে যাবে এবং পচে যাবে। আর অন্যদিকে হাওরের পাশে যে ক্ষেতগুলি রয়েছে এগুলি জলাবদ্ধতায় আক্রান্ত হচ্ছে। হাওরের ধান কাটতে পারতেছে না জলাবদ্ধতার কারণে, এবং খলার ধান শুকাতে পারছেন না রোদের অভাবে। যদি এইভাবে বলি যে হাওর এখন পুরোপুরি দুর্যোগের ভাণ্ডার, এবং সোনালী ধানের এই হাওর কথা ছিল ধানের ভাণ্ডার হবে। এই হাওরের মানুষ সারা বাংলাদেশে খাদ্যের যোগান দিয়ে থাকে, কিন্তু আজকে দুর্ভাগ্য যে বৈশাখের শুরুতেই দুর্যোগ এসে ঘরবাড়ি তৈরি করেছে এই হাওরে, এবং মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে। এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে হাওরের দুর্ভোগের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। টানা 8 মাস পর এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে দেশের রফতানিমুখী তৈরি পোশাক খাত। রেকর্ড 31% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল মাসে এ খাত থেকে আয় হয়েছে 314 কোটি 9 লাখ মার্কিন ডলার। উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার সুফল মিলতে শুরু করেছে। স্থগিত ক্রয়াদেশও কার্যকর করছেন ক্রেতারা। শিল্পে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করার তাগিদ ব্যবসায়ীদের। শাখাউজ্জপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মার্কিন শুল্ক যুদ্ধ শুরুর পর অস্থিতিশীল হয়ে ওঠে বিশ্ববাজার। গেল বছরের আগস্ট থেকে বছর ব্যবধানে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমে প্রতি মাসে। অবশেষে এপ্রিলে গেল বছরের এই সময়ের তুলনায় এ খাতের রেকর্ড প্রবৃদ্ধিতে দেশে আসে 3 বিলিয়ন মার্কিন ডলার বেশি রপ্তানি আয়। এই অর্থ বছরে আপনি কিন্তু খুব একটা বেশি পজিটিভ দেখবেন না, কারণ আমাদের হাতে আছে মাত্র আর মে এবং জুন, এই 2টা মাস। এই 2 মাসে আমার মনে হয় না আমরা খুব একটা বেশি গ্রোথ যেতে পারবো, তবে আশা করতেছি আমরা কিছুটা পজিটিভের দিকে আমরা থাকবো। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ক্রয়াদেশ বাড়িয়েছে। এবার প্রচুর অর্ডার আসছে এবং যেহেতু ট্যারিফ একটা সহনীয় পর্যায়ে এসছে, বাইরেরা এখন কিন্তু তাদের অরিজিনাল ফর্মে ফিরে আসছে। উদ্যোক্তারা বলছেন, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় বাংলাদেশ নিয়ে বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে। সুষ্ঠু নির্বাচনের পরে বায়ার্স আর কামিং ব্যাক, তারা অর্ডার প্লেসমেন্টে করছে এখন। এদিকে গত 2 মাস ধরে জ্বালানি সংকটের ফলে লোডশেডিং মোকাবেলায় তৈরি পোশাক খাতকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে দাবি বিজিএমই এর এই নেতার। প্রোডাকশনে আপনি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের টেক্সটাইলে সাংঘাতিকভাবে অনেকগুলো কাপড় নষ্ট হয় লোডশেডিং থাকলে, সো ডেফিনেটলি প্রসেস লস তো হয়। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় এসেছে 31.71 বিলিয়ন মার্কিন ডলার। গেল অর্থ বছরের পুরো সময়ে আয় ছিল 39.34 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। টাঙ্গাইলে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভার থেকে নামার সময় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লা জেলা কারাগারে প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি, তবে পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। একপাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরের সড়ক। মাঝখানের জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। সীমানা প্রাচীর কোথায় হবে সেই প্রশ্নে মুখোমুখি সরকারি 2 পক্ষ। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। অরক্ষিত কুমিল্লা জেলা কারাগার প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি থাকলেও পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। নির্মাণ কাজ চলায় সহজেই পথে কারাগারের ভেতরে যাতায়াত করেন যে কেউ। এ নিয়ে সংবাদ প্রচারের পর বাড়ে কারারক্ষীদের তৎপরতা, তবে রয়ে যায় সেই ভাঙা প্রাচীর। সংকটের শুরুটা পুরনো প্রাচীর ভেঙে নতুন দেয়াল নির্মাণকে ঘিরে সিটি কর্পোরেশন ও কারা কর্তৃপক্ষ বিবাদে। এক পাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরী ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক সড়ক। মাঝখানে এই জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। চলতি বছরের 10 জানুয়ারি সড়কে গা ঘেঁষে নতুন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কারা কর্তৃপক্ষ। এতে আপত্তি তোলে নাগরিক সমাজ ও সিটি কর্পোরেশন। অভিযোগ উঠে আগের অবস্থান ছেড়ে প্রায় 25 ফুট সামনে দেয়াল নির্মাণের চেষ্টা চলছে। এতে শহরের প্রধান সড়কের প্রশস্ততা কমে বাড়তে পারে যানজট। প্রবল জন আপত্তির মুখে 12 জানুয়ারি প্রথম দফায় বন্ধ হয় কাজ। পরে কারাগারের সামনের অংশে আবারও দেয়াল নির্মাণ শুরু হলে 18 জানুয়ারি আবারও বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনিক বৈঠকে কারাগারের অন্য পাশের দেয়ালের নির্মাণ কাজ চলবে সিদ্ধান্ত দিয়ে অন্তত 2 জন মানুষ হাঁটতে পারে এমন জায়গায় রেখে পুনরায় কাজ শুরু হয় এবং প্রায় অর্ধেক কাজ শেষও হয়। পরে সিটি কর্পোরেশনের নির্দেশে 26 জানুয়ারি আবারও বন্ধ হয়ে যায় কাজ। আগের অবস্থানে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে 27 জানুয়ারি সচেতন নাগরিকদের ব্যানারে হয় মানববন্ধন। একেবারে রোডটা ঘেঁষেই কারাগার কর্তৃপক্ষ অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নিরাপত্তার নাম দিয়ে যেই দেয়াল নির্মাণ করছে, এতে রাস্তাটি সংকুচিত হচ্ছে। জেলা প্রশাসন বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যেই জায়গাটা, সেটিকে ব্যাহত করার উদ্দেশ্যে তারা একটি পরিকল্পিতভাবে এই কাজটি করছে। এদিকে জমি নিয়ে বিরোধে সামনে আসে রেকর্ডের ভিন্নতাও। 1965 সালে RS রেকর্ডে 1081 দাগের জমি রাস্তা শ্রেণীতে জেলা প্রশাসকের নামে ছিল। পরে 1995 সালের BS রেকর্ডে একই জমি ভিটা শ্রেণীতে বাংলাদেশ সরকারের পক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নামে দেখানো হয়। নগর পরিকল্পনা অনুযায়ী আগের অবস্থানে দেয়াল নির্মাণ করা উচিত বলছে সিটি কর্পোরেশন। আর কারা কর্তৃপক্ষ বলছে সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে হবে সমাধান।
নিরাপত্তার প্রশ্ন তো আছেই, মন্ত্রী মহোদয় ওনার উপস্থিতিতেই প্রশাসক মহোদয় উনি ছিল, এটা আলাপ আলোচনার মাধ্যমেই ভিতরে এটা এই হবে। এরকম কিছু দাবি দেওয়া আসছে, তা আমরা ওইগুলা সমন্বয় করেই আমরা কৃষির ভিতরে করব। যেই বাউন্ডারি ওয়ালটা এখন হচ্ছে, এই বাউন্ডারি ওয়াল পুরাতন যে বাউন্ডারি ওয়ালটা ছিল ওটা ভেঙে যদি বাউন্ডারি ওয়ালটা করে তাহলে সিটি কর্পোরেশনের কোনো আপত্তি নেই। কারাগার যেখানে নিরাপত্তার কথা বলছে সেখানে সিটি কর্পোরেশন এবং সচেতন মহল জোর দিচ্ছে নগর স্বার্থে। তবে দুই পক্ষের অবস্থান এখনো আলাদা। কুমিল্লা শহরের মাঝখানে একটি দেয়াল ঘিরে সমাধানের অপেক্ষায় পুরো নগরবাসী। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। লা লিগায় ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্পানিওলকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্পানিওলের মাঠে কর্নেলা এল পার্তে ম্যাচের 8 মিনিটে সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ট্রেট আলেকজান্ডারের ক্রসে গোলের সুযোগ তৈরি করেছিলেন ভিনিসিয়াস, তবে ব্রাজিলিয়ানের শট পোস্টে লেগে ফিরে আসে। 14 মিনিটে বিপদ বাড়ে রিয়ালের আবারও ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ফেরলান মেন্ডি। 25 মিনিটে ভিনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এল হিলালি। পরে ভিআরে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। গোলশূন্য প্রথমার্ধের পর 55 মিনিটে জালের দেখা পায় রিয়াল মাদ্রিদ। গোল করেন ভিনিসিয়াস। 66 মিনিটে জুড বেলিংহ্যামের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। 79 মিনিটে মাস্তানতুয়ানো ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়ত রিয়ালের। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিথর দেহে দেশে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন। শাহজালাল বিমানবন্দরে শোকের আবহ। পরিবারের পাশে থাকবে সরকার, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই। জয়ের ব্যাপারে আশাবাদী দুই দল। রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ রোজা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।